সব থেকে মজার কথা কি 51টা সতীপীঠ আছে গোটা ভারতবর্ষে, আর 51টা সতীপীঠ ভারতবর্ষের মধ্যে রয়েছে, তার মধ্যে 5 কামাখ্যা মন্দিরে। বলা হচ্ছে যে কামাখ্যা মন্দিরে কি না দেবী কামাখ্যা ঋতুমতী হন, হ্যাঁ, তা সেদিন 3 দিন ওখানে বন্ধ থাকে, একটা সাদা কাপড় দিয়ে কামাখ্যার ইয়েটা ঢাকা থাকে এবং খুললে পরে সেটা লাল হয়ে যায় রক্তের জন্য। এবার মজার কথা কি চৈত্র মাসে 20 তারিখের পরে যে প্রথম মঙ্গলবার অথবা শনিবার পড়বে সেই দিনে মাঠ পালনী হবে। ওই মাঠ পালনীটা খুব ইম্পর্ট্যান্ট একটা লোকসংস্কৃতি। সেই দিনে কী হবে, গ্রামের সমস্ত বিবাহিত মহিলা তারা কিন্তু মাঠে গিয়ে একটা বনভোজনের আয়োজন করবে। সেখানে কিন্তু পুরুষ মানুষ বা অবিবাহিত মেয়েরা যাবে না, একমাত্র কোলের ছেলে ছাড়া অন্য কেউ সেখানে এন্ট্রান্স হয়। সেই জন্য আমাদের এখানে একটা লোকসংস্কৃতি কি যে ওই নষ্টচন্দ্রের দিন রাতের বেলা ছোটোখাটো চুরিচামারি করলে এমন কিছু পাব না। হ্যাঁ, অতএব কার বাড়িতে বেগুন হয়েছে, কার বাড়িতে কলা হয়েছে, কার বাড়িতে মূলো হয়েছে, রাতের বেলায় সব চুরি করে নিয়ে এসো। আবার চুরি করে নিয়ে এসে কী করবে, প্রত্যেকে বাড়ির সামনের দরজায় এর বাড়িতে কলা চুরি করেছে তো তার বাড়িতে 2টো পেয়ারা নামিয়ে দিয়ে এলো, তো এই দরজার সামনে নামিয়ে দিয়ে আসলো, মানে গোটা গ্রামটাই কিন্তু চুরিচামারিতে মেতে। তার আবার 2জন হিন্দু রানী ছিল। সে কি করতো, ওই 2জন রানী চণ্ডীদাসকে ডেকে নিয়ে গিয়ে গোপনে অন্দরমহলে চণ্ডীদাসের গান টান শুনতো। আচ্ছা, এবং সেটা কিলগির খাঁ জানতো না। পরবর্তীকালে যখন ওইটা প্রকাশ হয়ে পড়ে তখন সেই কিলগির খাঁ চণ্ডীদাসকে হাতির পিঠে মানে বেঁধে তাকে মারতে মারতে মেরে ফেলে। এখন চৈত্র মাস প্রায় শেষ, আর কদিন পরেই গাজন। এই গাজনের পিছনে ইতিহাস কী এটা আমরা অনেকেই জানি না। যদি সেই সাপেক্ষে বলতে চাই, আমরা আমাদের বাংলার লোকসংস্কৃতি কালচারকে নিয়ে আমরা অনেকেই ওয়াকিবহাল না। আজকে যাকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি সে লোকসংস্কৃতির উপরই নিজের জীবনের অনেকটা সময় ব্যয় করেছে। আজকে আমাদের সাথে আছে প্রবীর আচার্য, যিনি একজন সাহিত্যিক এবং সে ফুল টাইম সাহিত্যিক। তার কাছেই আমরা লোকসংস্কৃতির অনেক অজানা তথ্য জেনে নিই। কাকু, বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম। এই চ্যানেলে এসে যেটা সবার কাছে বা সবাইকে যেটা জানাতে চাইছি বা যেটা আমাদের মেইন উদ্দেশ্য আর কি, সেটা হচ্ছে যে বাংলা সংস্কৃতি বা বাংলা কালচার নিয়ে। এই বাংলা কালচারের মধ্যে একটা বড় জিনিস যেটা প্রায় আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে লোকসংস্কৃতি। এই তোমার কাছে লোকসংস্কৃতির বর্ণনাটা কি, মানে ওভারঅল লোকসংস্কৃতি কী, মানে এর পুরো বিশ্লেষণটা তুমি যদি করো। লোকসংস্কৃতি সম্পর্কে আসার আগে প্রথমেই বঙ্গমন্ত্র চ্যানেলকে আমি অভিনন্দন জানাই। আমরা এখানে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই প্রচার মানুষের মধ্যে গিয়ে পৌঁছাবে সেটা একটা গৌরবের বিষয়। লোকসংস্কৃতি হচ্ছে গ্রামীণ মানুষের যে কর্মসংস্কৃতি, সেই কর্মের মধ্যে বিনোদন, তার সঙ্গে তার যাপন চিত্র অর্থাৎ জীবনযাপনের যে চিত্র, সেই চিত্রের সাথে মানুষের মানবিকতা, তার শিল্পশৈলী এগুলো মিশে থাকে। এই সব মিলে তৈরি হয় একটা জীবনশৈলী এবং সেটাই হচ্ছে একটা লোকসংস্কৃতি। এই লোকসংস্কৃতিটাই আমাদের বাংলার একটা ধারা। আমরা সেই ধারাটাকে বহন করার চেষ্টা করছি, কিন্তু এখন তো প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। সেটা তো তুই বললি। এই সময়টা যদি ধরা হয় 2024-এ দাঁড়িয়ে, আমরা অনেকেই জানি ইয়াং জেনারেশন বা জেনজি একটা, মানে এখনকার বয়সে যারা ইয়াং জেনারেশন তাদের জেনজি বলা হয়, হয়তো তুমি তাদের সাথে পরিচিত না, পরিচিত নয়। তো এরা না সংস্কৃতি কালচারটা কি সেটাই হয়তো অনেকে জানে না। তার মধ্যে যাতে অনেক রকম প্রোগ্রাম থাকে, অনেক রকম কালচার থাকে। যেমন চৈত্র মাস, এটা আমাদের এখন একটা বড় ইভেন্ট চলছে বা শুরু হবে কদিন পর। তো সেইটা নিয়ে যদি আগে বলো যে আদৌ লোকসংস্কৃতির মধ্যে কী কী পার্টগুলো পড়ছে। বলি, আমরা লোকসংস্কৃতি বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত পরপর আলোচনা করে যেতে পারি, একদম। কিন্তু তার আগে আমরা এখন যেটা চৈত্র মাসে গাজন, এই গাজনের কথাটা সবাই জানে, কিন্তু এর ছাড়াও 2টো লোকসংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ লোকসংস্কৃতি চৈত্র মাসে পালিত হয়। সেটা হচ্ছে একটা ঘেঁটু পুজো, সেও প্রায় বিলুপ্ত প্রায়। ঘেঁটু পুজো এখনকার প্রজন্ম তো জানেই না। তা এই ঘেঁটু হচ্ছে একটা খুব মানে প্রাচীন লোকসংস্কৃতি এবং গুরুত্বপূর্ণ। কেন না আগেকার দিনে মানুষের খোস পাঁজরা এবং চর্মরোগ প্রচুর পরিমাণে হতো।
আর এই ঘেটু বা ঘণ্টাকর্ণ বা সংস্কৃতে তাকে ঘণ্টাকর্ণ বলা হয়, আবার ভান্ডির বলা হয়। আচ্ছা। ভান্ডির থেকে ভাঁটও বলা হয়। এই ভাঁট এবং ঘেটু এই যে একটা দেবতা, ঘণ্টাকর্ণ দেবতা, এই দেবতা হচ্ছে চর্মরোগের দেবতা। এ হচ্ছে শিবের চালা। আচ্ছা। এই ঘেটু বা ভাঁট একটা গাছ আছে, যেটা বাংলার খুব মানে সব জায়গাতেই এই গাছটা দেখা যায়। এই গাছটা হচ্ছে এই চর্মরোগের একটা মহৌষধ। হ্যাঁ, এবং এই ঘেটু গাছটা পাতা রস করে খাওয়া এবং চর্মরোগে লাগানো একটা মানুষের তখনকার দিনে এত তো ওষুধপত্র ছিল না, যার জন্য তারা এটা থেকেই আরোগ্য লাভ করতো, যার জন্য তারা ঘেটু পুজো করতো। এখন তো এত বেশি অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে যে ঘেটু একদম উড়ে গেছে, এখন আর ঘেটু পুজো হয় না, মানুষ জানেই না। আর একটা গুরুত্বপূর্ণ লোক সংস্কৃতি হচ্ছে মাঠ পালনী। মাঠ পালনী এটা হচ্ছে কি, চৈত্র মাসে 20 তারিখের পরে যে প্রথম মঙ্গলবার অথবা শনিবার পড়বে সেই দিনে মাঠ পালনী হবে। ওই মাঠ পালনীটা খুব ইম্পর্ট্যান্ট একটা লোক সংস্কৃতি। সেই দিনে কী হবে, গ্রামের সমস্ত বিবাহিত মহিলা তারা কিন্তু মাঠে গিয়ে একটা বনভোজনের আয়োজন করবে। সেখানে কিন্তু পুরুষ মানুষ বা অবিবাহিত মেয়েরা যাবে না, একমাত্র কোলের ছেলে ছাড়া অন্য কেউ সেখানে এন্ট্রান্স পাবে না। ওরা মাঠে গিয়ে বনভোজন করবে, সারাদিন মাঠে হই হুল্লোড় করবে, এবং সন্ধ্যাবেলা এই বিকালবেলা ওরা ওখানে ব্রতকথা বলবে। ব্রতকথা বলার পরে ওরা বাড়ি ফিরে আসবে। আর বাড়ি যখন ফিরে আসবে তখন ওই শাঁখ বাজাবে। শাঁখ বাজালে তখন গ্রামের যারা বাড়িতে রয়েছে তারা জানতে পারবে যে এবার মহিলারা ফিরে আসে, গিন্নিবানিরা ফিরে আসে। তখন তারা বাড়িতে একটা আলো জ্বেলে ওই দরজাটা বন্ধ করে বসে থাকবে, এবং গিন্নি এসে প্রশ্ন করবে ঘরে কেন আলো, তো ভিতর থেকে উত্তর দেবে গিন্নি গেছে বনভোজনে, ছেলে পিলে সব ভালো। এই যে সুন্দর একটা মানে কালচার, সারাদিন তারা বনের মধ্যে মহিলারা আনন্দ উৎসব করে আসলো। হয়তো পুরুষ মানুষরা নিজেরা রান্না করলো, হলো, বিরক্ত হলো বাড়িতে ছেলেপিলে আটকাতে, কিন্তু সন্ধ্যাবেলায় এই যে কথাবার্তাটা, কথোপকথনটা 3 বার হচ্ছে, তাতে কিন্তু রাগ দুঃখ সব কেটে যাচ্ছে। এবং বেশ মজার ব্যাপার একটা, যে ঘরে কেন আলো, গিন্নি গেছে বনভোজনে, ছেলেপিলে সব ভালো। এই 3 বার বলার পরে দরজা খুলে দেবে এবং তাকে জলের ধারা দিয়ে গিন্নিকে বাড়িতে নিয়ে আসতে হবে, যেন ঘরের লক্ষ্মীকে ঘরে ঢোকানো হচ্ছে। এই কালচার শেষ। এইটা কি এখনো প্রত্যন্ত গ্রামে দেখা যায় না? আছে, এখনো আছে আমাদের গ্রামে। তো আমাদের গ্রাম হচ্ছে কেতুগ্রাম থানা রাজুর গ্রাম, সেখানে আছে। হ্যাঁ, এবং আরও আমি দেখেছি সুদপুর এবং এইসব গ্রামগুলো যেখানে দুগো বাঁধমুড়ো বলা হয়, দুর্গা গ্রাম, বাঁধমুড়ো, এগুলো তো এখানে আছে, এখনো হয় এগুলো। বাবারে। আচ্ছা, এর মানে লজিকটা কি? তুমি যেমন ঘেটু বললে, ঘেটুটার এর লজিক আছে। আগেকার দিনে বসন্ত রোগ হতো। আচ্ছা, এটা কিন্তু এই ব্রতকথার মধ্যেই বলা আছে। বসন্ত রোগ হতো, আর বসন্ত রোগ হলে তখনকার দিনে এই যে ব্রতকথায় বলা হচ্ছে যে একটা গ্রামে বসন্ত রোগ হয়েছে, তখন সেই গ্রামে একজন সাধু এসে বলছে যে তোমরা প্রত্যেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সবাই গিয়ে বনে থাকো 1 মাস, এবং বনে 1 মাস রান্না বান্না যা করার বাড়ি থেকে কিচ্ছু নিয়ে যাবে না, বনে গিয়ে ওই বনের জল, বনের ফলমূল এসব খেয়ে থাকবে, এবং 1 মাস পরে সমস্ত সব কিছু বনে আবার ফেলে দিয়ে ঘরে ফিরে আসবে। এই যে এটা হচ্ছে একটা মানে ওই কি বলা হয়, আমাদের করোনা পিরিয়ডে যেমন আমাদের একটা সবাইকে ঘরে রেখেছে না, ঘরের বাইরে তারা গিয়ে থাকছে এবং তারা অ্যালোন থাকছে। হ্যাঁ, সেইটাই এখানে একটা মানে সিস্টেম, যেখানে কন্টামিনেশন না হয়, কোনো সংক্রমণ যাতে না হয়। অর্থাৎ গ্রাম থেকে তারা সমস্ত কোনো জিনিস নিয়ে যাচ্ছে না, কোনো সংক্রমণ হচ্ছে না, বনে গিয়ে বাস করছে। অর্থাৎ গ্রামে প্রচুর সংক্রমণ, জল থল থেকে আরম্ভ করে, সেখানে বসন্ত রোগ হতেই পারে। শহরে এই বনে গিয়ে সেখানে বাস করছে, তখনকার দিনে এটা কালচার ছিল। সেইটাই হয়তো এখন আস্তে আস্তে পরবর্তী যেটা 1 মাস ছিল সেটা একদিনে এসেছে, সেটা এখন প্রায় নেই, আর এখন আর নেই প্রায়। এখন আবার বিকালবেলায় যায়, সারাদিনও যায় না।
বিকালবেলায় গিয়ে ওরা চিড়ে টিড়ে খায়, রান্নাবান্নাও করে না, চিড়ে টিড়ে খেয়ে তারপরে ওখানে একটু গল্প গুজব করে সন্ধ্যাবেলা ফেরে। কিন্তু এই যে কথাটা, ঘরে কেন আলো, গিন্নি গেছে বনভোজনে, এই বনভোজনে কথাটার মধ্যেই তো লুকায়িত রয়েছে যে ওরা বনে গিয়ে থাকতে হবে। তুমি চৈত্র মাসে 3টে বললে, তার মধ্যে অলরেডি 2টো কভার করলে, আর একটা আছে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে চড়ক। চড়কের লজিকটা কি, মানে চড়কের কারণটা কি? চড়কের প্রাচীন যেটা মানে লোকগল্প, শাস্ত্রীয় গল্পই বলা যেতে পারে, লোকগল্পও বলা যেতে পারে, কারণ ভারতবর্ষের যে ভূগোল, সেই ভূগোলের মধ্যে কিন্তু গাজনের রয়েছে, লিঙ্ক রয়েছে। সেটা হচ্ছে আমাদের কেদারবদ্রী যাবার আগে ওখানে একটি মন্দির আছে, সেটা হচ্ছে বান রাজার মন্দির। আচ্ছা, বান রাজার মেয়ে, তার সঙ্গে শ্রীকৃষ্ণের পুত্র সাম্বের প্রণয় হয়েছিল। আর বান রাজা হচ্ছে আমাদের অন্তর্জ শ্রেণীর রাজা। তো পরবর্তীকালে শ্রীকৃষ্ণ সেটা মেনে নিতে পারছে না, আর বান রাজার রাজপ্রাসাদে গিয়ে শাম্ব সেখানে গোপনে গিয়ে হাজির। তখন ওই বান রাজা সে কিন্তু ওকে বন্দি করে রেখে দিয়েছে শাম্বকে, আর ছেলেকে। হ্যাঁ, তখন শ্রীকৃষ্ণ এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং বান রাজাকে হত্যা করবার উপক্রম করে। তো তাকে বলে যে তোমাকে তো আমি বধ করব, কারণ তুমি আমার সন্তানকে এরকম বন্ধ করে রেখে দিয়েছো এতে। তখন বান রাজা বলে যে দেখো, আমি শ্রীকৃষ্ণ তাকে বলে তোমাকে বধ করার আগে তোমার একটা ইচ্ছা আমি পূরণ করব। তা সেটা কি না, বান রাজা বলল যে আমরা তো অন্তর্জ সম্প্রদায়, আমরা তো এই সাধারণ মানুষের মধ্যে সমগোত্রীয় হতে পারি না, তা আমাদেরকে অন্তত একটা দিন বছরে সুযোগ দেওয়া হোক, যেদিন আমাদেরকে অন্তত সাধারণ মানুষ ভক্তি করবে, প্রণাম করবে এবং পুজো করবে। তখন ওই শ্রীকৃষ্ণ বলল ঠিক আছে, সেটা হচ্ছে এই গাজনের দিন। গাজনের দিনে যারা বান রাজা সম্প্রদায় আর কি, তারা ওই শিবের ভক্ত সাজে এবং সাধারণ মানুষ তাদেরকে কিন্তু অন্তর্জ সম্প্রদায় বলে, মানে নিম্ন শ্রেণী বলে বিচার করে না, তাদেরকে প্রণাম করে। এইটাই হচ্ছে তাই বান রাজার মানে তার আকাঙ্ক্ষা ছিল এবং শ্রীকৃষ্ণ সেটা পূরণ করেছিল। এই থেকে গাজন। এবার গাজনটা ওরা ধরো সংক্রান্তির 15 দিন আগে থেকে শুরু করে, তারা নিয়ম করে, সংযম করে, কারণ যেদিন তাদেরকে সমস্ত সর্বসাধারণ পুজো করবে তার আগে সংযমের প্রয়োজন হয়। এই সংযমের জন্য 15টা দিন ওরা খুব ভালোভাবে থাকে, মানে মাছ মাংস আমিষ জাতীয় খাবার খায় না এবং শ্রদ্ধার সাথে দিনগুলো যাপন করে, এই করে আর কি গাজন শুরু হয়েছিল। তারপরে আমরা বান রাজার বান রাজার রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ বহু পুরনো পেয়েছি, সেটা কোচবিহারের ওদিকে। সেটার ছবি আমি পরে দেখাতে পারি, আছে আমার কাছে, আমি দেখাবো পরে। ঠিক, ওই ধ্বংসাবশেষের ছবি আছে। আচ্ছা, তার মানে আমাদের, তুমি প্রথমে বললে যে বৈশাখ মাস থেকে চৈত্র মাস আমাদের লোকসংস্কৃত পুরোটাই ভরা, মানে কি পুরো সময়গুলোতে। আমরা বাকি মাসগুলোতে যাওয়ার আগে তোমার সাহিত্যিক চর্চা শুরু কবে থেকে? আমি যখন সরকারি চাকরি পেলাম তখন দেখলাম প্রচুর মানে ছুটি পাওয়া যায়। এই ছুটিগুলো আমি কি করব? আমি তো ওই তাস খেলে বা টিভি দেখে কাটাতে পারছি না। আমার মতো তখন আমি সাহিত্য চর্চা শুরু করলাম এবং একটি পত্রিকা সম্পাদনা শুরু করলাম। সেই পত্রিকাটা হচ্ছে দীপ্রকলম। এইভাবেই আমার সাহিত্য চর্চা শুরু হয়েছে। মানে অ্যাকচুয়ালি সরকারি চাকরিতে যে ছুটি ছাটাগুলো পাওয়া যায় প্রচুর পরিমাণে, সেগুলো কাজে লাগাবার জন্য আমি সাহিত্য চর্চা শুরু করেছিলাম। আচ্ছা, তবে একটা কথা কি, আমাদের বংশে অনেকেই রয়েছেন যারা সাহিত্য চর্চা বংশানুক্রমিক একটা ধারা আছে, সেটা আছে অবশ্য। আচ্ছা, যেটা আমি বারবার তোমাকে প্রশ্ন করতেছিলাম, মানে সালটা কত ছিল যবে থেকে তুমি মোটামুটি চাইলে যে আমি, মানে পত্রিকা সালটাই যদি বলা যায়? পত্রিকার সালটা আমার 2001 সালের জানুয়ারি মাস, অর্থাৎ সহস্রাব্দের প্রথম, শতাব্দীর প্রথম, মাসেরও প্রথম। সেখানে তুমি কীরকম আলোচনা হতো? মানে এখন তো তুমি স্পেশালি লোকসংস্কৃতির উপরই কাজ করছো বা করেছো,
তো তখন থেকে কি লোকসংস্কৃতি ছিল না? তখন লোকসংস্কৃতি প্রথম শুরু করিনি, আমি শুরু করেছিলাম গল্প লিখতে, এবং গল্পই লিখতাম। 98 সাল থেকে গল্প অনেকগুলো লিখেছি। পরবর্তীকালে আমি কাটোয়ায় থাকাকালীন আমার মাস্টারমশাই, মানে কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ডক্টর কালীচরণ দাস, উনি আমাকে বললেন, তুমি তো গল্প লিখছো আর প্রচুর সময় পাও, তা তুমি আমার সঙ্গে কাজ করো। তা আমি স্যারের সাথে ওই বিভিন্ন জায়গায় ক্ষেত্র সমীক্ষা করতে যেতাম প্রথম। তখন স্যারের সঙ্গে যেতাম, এবং উনি আমাকে কিন্তু হাতে ধরে কাজকর্ম শিখিয়েছেন। আর সেই যে ওনার সাথে কাজ করতে শুরু করলাম, পরবর্তীকালে স্যার আর যেতেন না, ওই আমাকেই পাঠাতেন, আর আমি গিয়ে সমস্ত জায়গায় ক্ষেত্র সমীক্ষা করে আসতাম, এবং লেখালেখি দুজনে যৌথভাবে করতাম। স্যার এবং আমি দুজনে যৌথভাবে প্রবন্ধ, এই যে সমস্ত প্রবন্ধ লেখা শুরু হলো। লোকসংস্কৃতি শুধু নয়, আমি কাজ করেছি মোটামুটি লোকসংস্কৃতি। আমাদের এলাকা কাটোয়া সাব ডিভিশনের বহু সাহিত্যিক আছেন, প্রাচীন নামকরা সাহিত্যিক, তাদের জীবনী, এবং এছাড়াও প্রত্নতত্ত্ব নিয়েও আমরা প্রচুর কাজ করেছি। তিনটে কাজ আমরা করেছো। কিন্তু আমি আমাদের ব্যাকে মানে পিছনে আলোচনা হচ্ছিল, তুমি যখন কথা বলছিলে, অবশ্যই আমরা বাকি সাহিত্যের দিকে যাব। তার আগে তুমি তোমার এই প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট করেছো, সেটা হচ্ছে 100 মানে শতবর্ষ চলচ্চিত্র, এরকম কিছু একটা তুমি করেছো। সেইটা যদি একটু বলো সবাইকে, যে শতবর্ষ চলচ্চিত্র বিষয়টা কি, সিনেমা কবে চালু হলো, শতবর্ষের চলচ্চিত্রটা আমি একটু বলি। 1898 সালে ফাদার ল্যাফো কলকাতায় প্রথম চলচ্চিত্র দেখিয়েছিলেন। আর তখন আমাদের কলকাতায় মতিলাল সেন এবং হীরালাল সেন, এই দুজন ওই ফাদার ল্যাফোর ছাত্র ছিলেন। ওনারা কিন্তু লন্ডন থেকে ওই চলচ্চিত্র তোলার ক্যামেরা তখনকার দিনে কিনে এনেছিলেন, এবং ওনারাই প্রথম ঘুরে ঘুরে চলচ্চিত্র তুলতেন। মানে যেখানে গুরুত্বপূর্ণ কোনো হয়তো দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র আসছেন, কি গান্ধীজি আসছেন, কি জওহরলাল নেহরু, এরকম সব বড় বড় নেতারা কোনো জায়গায় ভাষণ দিচ্ছেন, সেসবগুলো ওনারা তুলতেন। দ্বিতীয় কথা, যেখানে নাটক হতো, সেই তখন তো সবাক ছিল না, চলচ্চিত্র কিন্তু নির্বাক ছিল, সেই নাটকগুলো ওনারা তুলতেন, এবং সেইগুলোকে এই গড়ের মাঠে ক্যাম্প করে ওনারা দেখাতেন। এবং সেই প্রথম চলচ্চিত্র শুরু হীরালাল সেন, মতিলাল সেন। ভারতবর্ষের চলচ্চিত্রের সূত্রপাত কিন্তু এদের হাত ধরে, এই দুজনের হাত ধরে। মানে আমরা যে সিনেমা আজকে দেখতে পাই তার সূত্রপাত আমরা সবাই জানি। দাদা সাহেব ফালকে প্রথম চলচ্চিত্র তৈরি করেছিলেন, সেটা হয়তো উনি পুরস্কার পেয়েছেন বলে এস্টাবলিশড হয়েছে, কিন্তু এইগুলো কিন্তু আমরা খোঁজ করে দেখেছি যে এগুলো আঞ্চলিক ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে, এগুলো একদম পুরো জাতীয় স্তরে মান্যতা খুব একটা পায়নি। অবশ্যই হীরালাল সেন, মতিলাল সেনকে সবাই চেনে। আরও একটা মজার কথা কি, দ্বারকানাথ চক্রবর্তী একজন ব্যারিস্টার ছিলেন। তিনি আশুতোষ মুখোপাধ্যায় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্তের গোত্রীয় ব্যারিস্টার, সমসাময়িক ব্যারিস্টার, এবং তিনজনের সহকর্মী ছিলেন। এই যে আমাদের দ্বারকানাথ চক্রবর্তী, ইনি কিন্তু ভারতবর্ষে প্রথম স্টুডিও তৈরি করেছিলেন কলকাতার রিজেন্ট পার্কে, এবং রিজেন্ট পার্কে উনি 22খানা মার্বেল প্যালেস তৈরি করেছিলেন। এই 22খানা মার্বেল প্যালেস স্টুডিও হিসাবে তখনকার দিনে ব্যবহার হতো, এবং সেটাই ছিল এশিয়ার প্রথম স্টুডিও। তখন বম্বেতে কোনো চলচ্চিত্র হতো না। চীন, আফগানিস্তান, ওই আরাবিয়ান কান্ট্রি, সিংহল, ব্রহ্মদেশ, এসব জায়গার ছবি তৈরি হতো কলকাতায়। মানে এগুলো শুধুমাত্র আমাদের পুরনো পুঁথিতেই পাওয়া যায়। পূর্ণ পুঁথিতে পাওয়া যায় কী করে? আমার সঙ্গে ওই দ্বারকানাথ চক্রবর্তীর নাতি ছিলেন আমাদের কাটোয়া কলেজের অধ্যাপক, আমাদের অমিতাভ চক্রবর্তী, উনি আমার ডাইরেক্ট প্রফেসর। এবং উনি যখন রিটায়ার করেন আমাকে ডেকে নিয়ে গিয়ে ওনার বাড়িতে সমস্ত ফাইলপত্র আমাকে দেন, এবং সেখান থেকে আমরা উদ্ধার করি সব। আচ্ছা। আর তাছাড়াও বিএল খেমকার বাড়িতেও আমরা গেছি, যিনি প্রথম ভারতীয় চলচ্চিত্র তৈরি করেছিলেন। ম্যাডার্ন কোম্পানি, বিএল খেমকা, উনি কিন্তু প্রথম চলচ্চিত্র তৈরি করেছিলেন কলকাতায়। তৈরি করেছিলেন মানে তুমি যে দুজনের নির্বাক চলচ্চিত্র। আচ্ছা, নির্বাক চলচ্চিত্র। আর তার আগে পর্যন্ত যারা তুমি যে দুজনের নাম বললেন, তারা
জাস্ট শ্যুট করতো, যদি বলা হয় আমাদের এখনকার ভাষায় শ্যুট করতো, যে রিসেন্ট মানে রিয়েল টাইম শ্যুট করতো, কে কোথায় কী করছে সেটা শ্যুট করতো। যদি একটা চলচ্চিত্র আকার ধরা হয় সেটা প্রথম করে বিএল ক্যাম্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতায়। আচ্ছা, মানে দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে নর্মালি আমি ক্যামেরা পেলাম, শ্যুট করলাম, সেটা করেছে সেটা মতিলাল সেন, হীরালাল সেন করেছেন, এবং মানে সেটাকে আবার পরে রিপ্রেজেন্ট করা হতো, এইটা হচ্ছে বিষয়। আর চলচ্চিত্র বা মুভি যদি বলা হয় সেটা প্রথম করে কে বম্বে, হয়তো বম্বেতে তখন দাদা সাহেব ফালকে করতে পারেন, সেটা আমরা সঠিকভাবে তো আমি বম্বেতে গিয়ে রিসার্চ করিনি। আমি কলকাতার, আমরা কলকাতার ব্যাপারটা আমি রিসার্চ করে দেখেছি মোটামুটি খুঁজে। মানে আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে যে বাংলার প্রথম, হ্যাঁ এইটা আমরা বাংলা বললে ভুল হবে, সারা এশিয়ার। কারণ তখন ওই যে রিজেন্ট পার্কে যে স্টুডিও, ওই স্টুডিওতে কিন্তু সারা এশিয়া, যেমন বললাম না, আফগানিস্তান থেকে চীন থেকে আরম্ভ করে সমস্ত জায়গার, ব্রহ্মদেশ, সিংহল, সব জায়গার সিনেমাই তৈরি হতো কলকাতায়। আচ্ছা, তখন আর কোথাও স্টুডিও ছিল না, বম্বেতে স্টুডিও ছিল না। আচ্ছা, মানে স্টুডিও ওয়াইজ যদি বলা হয় তবে আমাদের সারা এশিয়ার মধ্যে আমাদের কলকাতাকে বলা যেত। কলকাতা তখন নির্বাক চলচ্চিত্র। আচ্ছা, তারপর ধীরে সব আপডেট হয়। এবার তুমি চলচ্চিত্র নিয়ে কাজ করেছো তখন? না, চলচ্চিত্র নিয়ে কাজ করিনি, চলচ্চিত্র ইতিহাস, একটা চলচ্চিত্র, একটা ইতিহাস, একটা প্রজেক্ট তুমি কাজ করেছো। এবং তার সাথে তুমি বললে যে আমাদের এই শহরের বা আমাদের এই মফস্বলের আশেপাশে যে সাহিত্যিক আছে তাদের নিয়েও তুমি অনেক কাজ করেছো। আমাদের কাটোয়া সাব ডিভিশনে যেসব সাহিত্যিকরা রয়েছেন তাদের মধ্যে বলতে গেলে চণ্ডীদাসের জন্মস্থান কেতুগ্রাম থানায়, কেতুগ্রামে। আচ্ছা, জ্ঞানদাস, কবি জ্ঞানদাস, তিনি একজন মানে কবিদের মধ্যে মাইলস্টোন যদি বলা যায় তাহলে চণ্ডীদাস এবং জ্ঞানদাস দুজনেই কেতুগ্রাম থানা অর্থাৎ কাটোয়া সাব ডিভিশনের লোক। তারপরে কাশিরাম দাস মহাভারতকার, তিনি আমাদের সিঙ্গির লোক, কাটোয়া সাব ডিভিশনের লোক। কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য চরিতামৃতের লেখক, তিনিও কেতুগ্রামের লোক, ঝামটপুর বহরান। হ্যাঁ, এছাড়া কুমুদরঞ্জন মল্লিক রয়েছেন, লোচন দাস রয়েছেন, যিনি প্রথম চৈতন্যদেবের জীবনী কার যাকে বলা হয়, যে 1540 সালে তিনি প্রথম জীবনী লেখেন চৈতন্যের। চৈতন্যদেব মারা গেছেন 1533 খ্রিস্টাব্দে, জ্ঞানদাসের জন্ম 1531 খ্রিস্টাব্দে, অর্থাৎ চৈতন্যদেবের মারা যাওয়ার 2 বছর আগে। আর চৈতন্যদেবের মারা যাওয়ার 7 বছর পরে লোচন দাস প্রথম চৈতন্যের জীবনী লিখছেন, চৈতন্য মঙ্গল। আচ্ছা, তাহলে সেই সমস্ত, তাছাড়া কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, অবধূত তার জীবনে 2.5 বছর কাটিয়েছেন, সাহিত্যিক অবধূত, যিনি আমাদের মরুতীর্থ হিংলাজের লেখক, হ্যাঁ, উদ্ধারণপুরের ঘাটের লেখক। তা এত সব সাহিত্যিকদের জীবনী কিন্তু আমরা লিখেছি, এবং সেগুলো আঞ্চলিক ইতিহাস ক্ষেত্র সমীক্ষা করে। যে সমস্ত সাহিত্যিকের নাম করলে তার মধ্যে জ্ঞানদাস অন্যতম, তুমি তাকে নিয়ে একটা বইও লিখেছো, এখানে অলরেডি এখানে আছে, অমিয় সাগরে। জ্ঞানদাসের জীবনী বাংলা সাহিত্যের ইতিহাসে ছিল না, প্রথম কথা। আচ্ছা, ছিল না বলতে কি, আমরা তাহলে জীবনটা পেলাম কি করে? আমি তো সে 500 বছর আগে জন্মাইনি। আমি গ্রামে গ্রামে ঘুরে তার যা সম্পর্কে যা কিছু কিংবদন্তি জোগাড় করেছি। তৎকালিক প্রাচীন যে বৈষ্ণব সাহিত্য, সেই বৈষ্ণব সাহিত্যগুলো ঘেঁটে ঘেঁটে সেখান থেকে 2-4টে করে হয়তো পদ, লিঙ্ক, তার মধ্যে জ্ঞানদাসের উল্লেখ রয়েছে, সেইগুলোকে এক জায়গায় জোগাড় করেছি। তারপরে মানুষের কাছে গিয়ে সাক্ষাৎকার নিয়েছি, তারা হয়তো বংশ পরম্পরায় মানুষ শুনেছে, তারা বা পূর্বপুরুষের কাছে যা শুনেছে আমাদের কাছে বলেছে, সেগুলোকে একত্রিত করে জ্ঞানদাসের জীবনী কিন্তু আমি লিখেছি। তুমি কি একাই লিখেছো না এর সাথে আরো? এর সাথে আর কেউ নেই, আমি একাই। এখন পর্যন্ত মানে প্রবন্ধ যখন লিখি, এই জ্ঞানদাসকে নিয়ে প্রথম প্রবন্ধ লেখা হয়েছিল, সেই প্রবন্ধটা আমি আমার স্যারের সাথে ডক্টর কালীচরণ দাস যৌথভাবে লিখেছিলাম। পরবর্তীকালে আমি দেখলাম প্রবন্ধটা একটু খটোমটো হয়ে যাচ্ছে, মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্যতা, মানে প্রবন্ধ পড়তে মানুষ একটু হেজিটেট করে। তো আমি দেখলাম এটা তো এত উপাদান রয়েছে, একটা উপন্যাসই হয়ে যায়। তবে উপন্যাসটা ইতিহাসকে বাদ দিয়ে উপন্যাস নয়, সম্পূর্ণ ইতিহাসকে রেখে মাঝে মধ্যে হয়তো লিঙ্কগুলোকে জোড়া দেওয়ার জন্য কোনো কোনো জায়গায় কল্পনা একটু আধটু ঢোকাতে হয়েছে, এবং অটোমেটিক উপন্যাস হয়ে গেছে, আমাকে তৈরি করতে হয়নি। যদি আমরা ধরি তোমার কথা অনুসারে যে তুমি একমাত্র যিনি জ্ঞানদাসের জীবনী লিখেছো, তাই কি? এই যে অমিয় সাগর, এই যে তুমি উপন্যাসটা লিখেছো, এর সারমর্ম কি, ওভারঅল সারমর্ম কি? সারমর্ম বলতে গেলে জ্ঞানদাসের জন্মটা আমরা পাচ্ছি 1531 খ্রিস্টাব্দে। জ্ঞানদাস প্রথমত গ্রামেই তাঁর লেখাপড়া, উনি কবি হিসাবে যে পদ রচনা করতেন
অনেকেই ভাবেন যে তার মধ্যে এত প্রেমের যে জোয়ার সেটা কি করে আসলো। উনি যখন লিখছেন রূপো লাগে আঁখি ঝুড়ে গুণে মনোভোর, এই যে কথাগুলো আসছে, তা সেগুলো আসছে কিভাবে। তা সেক্ষেত্রে আমরা দেখলাম যে তার বিবাহ উত্তর একটা প্রেম পর্ব ছিল, এবং সেটাকেও আমরা প্রস্ফুটিত করতে পেরেছি মানুষের কথার মাধ্যমে। মানে বংশ পরম্পরায় যারা সব বলেছে, জ্ঞানদাসের অ্যাকচুয়ালি যারা বংশধর বলে দাবি করে না, তবু তারা বংশধর কিনা সেটা প্রমাণ করা এখন আর সম্ভব নয়। তবুও তারা প্রমাণ বলছেন, দাবি করছেন, তাদের কাছ থেকেও জানা যাচ্ছে। গ্রামের অন্যান্য মানুষ, বৃদ্ধ বয়স্ক মানুষ, তারা তাদের দাদুর কাছ থেকে শুনেছে, বংশ পরম্পরায় শুনেছে, সেসব কথাবার্তা শুনে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে। আর জ্ঞানদাসের আমরা মৃত্যুটা পাইনি। সবথেকে বড় কথা, জ্ঞানদাসের মৃত্যু পাওয়া যায়নি। উনি বৃন্দাবনে চলে গেছেন, ওনার গুরু ছিলেন জয়গোপাল দাস, এবং উনি গুরুর সাথে চলে যান বৃন্দাবনে, এবং সেখানে বৃন্দাবনের সমাধি আছে জ্ঞানদাসের। তা সেই জ্ঞানদাসের সমাধি আছে, সেটা আমি অবশ্য গ্রন্থ থেকে জোগাড় করেছি, আমি নিজে গিয়ে দেখিনি। আচ্ছা, জ্ঞানদাসকে মানে জ্ঞানদাসের এই সাহিত্য বা উপন্যাসকে তোমার বাদ দিয়ে তোমার আরও কিছু বই আছে, তার মধ্যে একটা বই আছে সতীপীঠ। সতীপীঠ, উদ্ভব, ক্রমবিকাশ। সতীপীঠ, উদ্ভব ও ক্রমবিকাশ এবং বর্ধমান। মজার কথা কি, এই বইটা আমরা লেখার সময় ডক্টর কালীচরণ দাস, আমার প্রথম স্যারের সাথে আমার প্রথম বই এইটা, এবং তখন স্যার আমাকে প্রচণ্ড চাপ সৃষ্টি করতেন। আমি কাজের মধ্যে মানে যেটুকু ছুটি পেতাম স্যারের জন্য আমি দৌড়ে বেড়াতাম। সব থেকে মজার কথা কি, 51টা সতীপীঠ আছে গোটা ভারতবর্ষে, আর 51টা সতীপীঠ ভারতবর্ষের মধ্যে রয়েছে, তার মধ্যে 5টা সতীপীঠ রয়েছে বর্ধমান জেলায়, আর এই 5টা সতীপীঠ বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় রয়েছে। সেই 5টা সতীপীঠ কাটোয়া মহকুমাতে রয়েছে, এটা আমাদের মতো সৌভাগ্য তো আর কারণ নেই। হ্যাঁ, তাহলে এই কোটা আমরা যখন ডক্টর কালীচরণ দাস আর আমি দেখলাম, তখন আমরা দেখলাম যে এই 5টা সতীপীঠ নিয়ে আমরা ভিভিড লিখব প্রবন্ধ। এবং সেই প্রবন্ধ ভিভিড লেখা হলো। 5টা কী কী? এক হচ্ছে ক্ষীরগ্রামের যোগাড়দা, 2 হচ্ছে কোগ্রামের মঙ্গলচণ্ডী। কোগ্রামটা 3টে কারণে বিখ্যাত। এক হচ্ছে মঙ্গলচণ্ডী সতীপীঠ, 2 নম্বর হচ্ছে লোচন দাসের জন্মস্থান, 3 নম্বর হচ্ছে কুমুদরঞ্জন মল্লিকের জন্মস্থান। 3টে কারণে বিখ্যাত। তো এই 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে আমাদের অট্টহাস। অট্টহাস হচ্ছে আর একটি সতীপীঠ, সেটা আমাদের কেতুগ্রাম থানায়। বহুলা সতীপীঠ রয়েছে। হ্যাঁ, বহুলা সতীপীঠ আমাদের কেতুগ্রামেই রয়েছে, সেটা একই মৌজায় 2টো সতীপীঠ, অট্টহাস এবং বহুলা। আর একটা সতীপীঠ রয়েছে, 5টা বললাম। আর একটা সতীপীঠ আমাদের কাটোয়া মহকুমার কাছাকাছি, এটাকে মানে প্রশ্নচিহ্ন রয়েছে সতীপীঠ হিসাবে, যদিও সবাই স্বীকৃতি দেয় না, সেটা হচ্ছে জুরানপুর, আমাদের কাটোয়ার ওপারে। ওখানে কি মানে মায়ের কি জয় দুর্গা বলা হয়। আচ্ছা, মানে কি পড়েছিল ওটা বলা হয় পাহাড়, দক্ষিণ পদ পড়েছে। আচ্ছা, দক্ষিণ পদ, ওটা প্রশ্নচিহ্ন রয়েছে, মানে ওটা নিয়ে কোনো মানে কনফিউশন রয়েছে, কন্ট্রোভার্সি রয়ে গেছে বিষয়টা নিয়ে। যেখানে এখন হিসেব করলে পরে যে সমস্ত সতীপীঠের যা তালিকা বেরোচ্ছে, 108টা ছাপিয়ে গেছে, 110টা সতীপীঠ রয়েছে, কিন্তু থাকার কথা 51টা। সেই জায়গায় এইসব কন্ট্রোভার্সি নিয়ে প্রায় এখন 110টা, ডবল হয়ে গেছে। মানে যে মানুষ যেভাবে যখন লিখেছে সেইভাবে তাকে ডিসক্রাইব করে দিয়েছিল, সংখ্যাটা আরও বেশি বেড়ে গেছে। আচ্ছা, এইবার বলো তুমি যে তোমার আপকামিং একটা বই আসছে, সম্ভবত চৈতন্যদেবকে রিলেটেড, মানে ওনার জীবনী যে লিখেছে তার জীবনী তোমরা লিখতে চলেছো। না, চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন কেশব ভারতী। আচ্ছা, আমাদের মজার কথা কি, সবাই জানে যে কেশব ভারতী শ্রী চৈতন্যদেবকে কাটোয়ার গঙ্গার ঘাটে দীক্ষা দিয়েছিলেন। এইটুকু মাত্র কেশব ভারতী সম্পর্কে তথ্য, আর কেউ বেশি এর বেশি কেউ কিছু খোঁজ রাখেও না, জানবার চেষ্টাও করে না। আর জানলেই বা এখন এই 550 বছর পরে কে জানবে, কোথা থেকে আমদানি হবে? তা কোনো জীবনী কিন্তু কেশব ভারতীর নেই বাংলা সাহিত্যের ইতিহাসেই বলো আর কি আমাদের এখানে। এবার একটু সবাইকে ক্লিয়ার করো যে আমাদের কাটোয়ার কোথায়, মানে
কোথায় চৈতন্যদেবেরকে দীক্ষা দিয়েছিলেন? দীক্ষা দিয়েছিলেন, যেটা গঙ্গার ঘাটে, এখন যেটা বলা হয় গৌরাঙ্গ বাড়ি। সেই গৌরাঙ্গ বাড়ি হয়তো এখন সেটা গঙ্গাগর্ভে ভেঙে গেছে। পরবর্তীকালে তার পাশে গৌরাঙ্গ বাড়ি তৈরি হয়েছে, সেখানে ওরা বলা হয় যে দীক্ষা দিয়েছে। তবে যেটা আসল জায়গা সেটা গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। তখন ওখানে একটা বটগাছ ছিল, ওই গঙ্গার ঘাট ছিল, এখানে তো অত ভিড়ভাট্টা ছিল না, ফাঁকা ছিল। সেখানে উনি একটা আশ্রম করেছিলেন, কেশব ভারতী। আর আমরা মনে করি বোধহয় কেশব ভারতী সামান্য একজন সন্ন্যাসী ছিলেন। কেশব ভারতী সামান্য একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ভারত বিখ্যাত একজন সন্ন্যাসী ছিলেন এবং বিশাল জ্ঞানী ব্যক্তি ছিলেন। কারণ আমাদের যে শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের সবথেকে নিচ যে সম্প্রদায়টা, সেটা হচ্ছে ভারতী সম্প্রদায়। এই ভারতী সম্প্রদায়ের প্রধান যে সাধু, তাদের মধ্যে একজন ছিলেন আমাদের কেশব ভারতী। এবং কেশব ভারতীর পাণ্ডিত্য সারা ভারতবর্ষে মানে খ্যাতিমান ছিলেন সেই সময়ে। অনেকে এইগুলো মনে করে যে কেশব ভারতী হয়তো সামান্য একজন মানুষ, তার কাছে এসে না আমাদের চৈতন্যদের দীক্ষা নিলেন, তা কিন্তু নয়। সারা ভারত বিখ্যাত মানুষ কেশব ভারতী। এবং সে সময়ে কেশব ভারতী দক্ষিণ ভারতে উনি গিয়ে পড়াশোনা করে এসেছেন। দক্ষিণ ভারত থেকে এসে প্রথম আমাদের বাংলায়, আমাদের কেতুগ্রাম থানার খাটুন্দিতে এসে প্রথম আশ্রম তৈরি করেন। আর ওনার জন্মস্থান হচ্ছে মন্তেশ্বর থানার দেনুরগ্রামে ওনার জন্মস্থান। তো খাটুন্দির পরে, খাটুন্দি থেকে উনি কাটোয়ায় এসে আশ্রম তৈরি করলেন। এবং কাটোয়ায় যখন আশ্রম তৈরি করলেন, গঙ্গা তীরে প্রচুর ভারত বিখ্যাত সাধু সন্ন্যাসীরা সেখানে এসে তারা ওখানে থাকতেন। কেশব ভারতীর আশ্রমে তারা থাকতেন। আচ্ছা, সেই অনুসারে মানে চৈতন্যদেবেরও একটা ইতিহাস ওখানে রয়ে গেছে। আচ্ছা কাকু, তুমি সতীপীঠ নিয়ে পুরো একটা গ্রন্থ লিখেছো। সতীপীঠের ঐতিহাসিক বা ধার্মিক যদি বিষয় হয়, তার একটা টপিক তো অবশ্যই আছে এবং সেটা প্রায় সবাই জানে। বাট তোমার রিসার্চ, তুমি যখন একটা গ্রন্থ লিখেছো, অবশ্যই তুমি আমাদের থেকে বেশি রিসার্চ করেছো, তার কারণ বেশি জেনেছো। তো সেটা তুমি যদি একটু বিশ্লেষণ করতে হয়, তুমি কীভাবে করবে? তুমি বিশ্লেষণটা কী? আমাদের ব্যাপার হচ্ছে কি, ভারতবর্ষ তো একটা বিশাল আধ্যাত্মিক জগৎ। তা আমরা দেখেছি মোটামুটি বেদ, রামায়ণ, মহাভারত, এই সমস্ত জায়গায় আমরা কিন্তু সতীপীঠের উল্লেখ পাচ্ছি না। উল্লেখ পাচ্ছি শাক্তপীঠ, অর্থাৎ শাক্ত দেবী যেখানে পুজো হয় সেই সব জায়গা। প্রাচীনকালে সতীপীঠ বলে অর্থাৎ সেরকম কিছু ছিল না। তো এই যে ব্যাপারটা আস্তে আস্তে পরবর্তীকালে ফ্লাওয়ারিশ করেছে। মানে একটা গল্প, সেটা হচ্ছে কি, যেটা আমার সতীর দেহ নিয়ে শিব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছে, সেই গল্পটার সাথে ভূগোল কিভাবে সংশ্লিষ্ট হলো, এইটা হচ্ছে মূল জায়গা। এইটা জায়গাটা বের করতে গিয়ে আমরা দেখছি যে প্রাচীনকালে যেসব গ্রন্থগুলো রয়েছে সেখানে সতীপীঠ বলে উল্লেখ নাই, শাক্তপীঠ বলে উল্লেখ রয়েছে। এবং তার সাথে ওই সতীর দেহাংশের কোনো যোগাযোগ কিছু ছিল না। পরবর্তীকালে বৌদ্ধ আমলে রুদ্রজামল, তারপরে নানান রকম সব প্রাচীন গ্রন্থ, ভারতীয় সেসব গ্রন্থগুলো আমরা সেগুলো পরপর সাল ওয়াইজ সেই সমস্ত গ্রন্থগুলো হিসেব করতে করতে দেখলাম একটা জায়গায় এসে ভূগোলের সাথে, অর্থাৎ শাক্তপীঠগুলোর সাথে সতীপীঠের গল্পটা কিন্তু জুড়ে যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত প্রাচীন গ্রন্থগুলো আমরা নিয়ে দেখছি, সেই গ্রন্থগুলোতে কোনো কোনো জায়গায় প্রথমে দেখছি যে 12টা ভৌগোলিক যে শাক্তপীঠ, তার সাথে সতীর দেহাংশের মিলল। হ্যাঁ, পরবর্তীকালে 12টার জায়গায় 20টা হলো, 20টার জায়গায় 24টা হলো, 30টা হলো। মানে এইভাবে ভূগোলের সাথে আমরা বইগুলোকে হিসেব করে করে দেখছি, সাল তারিখ হিসাব করে পরপর গ্রন্থগুলোকে হিসাব করতে করতে আস্তে আস্তে দেখছি যে সতীপীঠের যে আমাদের ভারতবর্ষের যে শাক্তপীঠগুলো বিখ্যাত রয়েছে, সেই শাক্তপীঠগুলোর সাথে সতীপীঠের গল্পটা মিশে যাচ্ছে। হ্যাঁ, এবং পরবর্তীকালে মানুষ ওইটাকে সতীপীঠ হিসাবে বর্ণনা করছে। পরবর্তী হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা ব্রহ্মজামল একটা গ্রন্থ, সে ব্রহ্মজামলে দেখা যাচ্ছে যে তার সেখানে কতগুলো সতীপীঠের সাথে শাক্তপীঠের বর্ণনা দিয়েছে এবং সেখানে বলা হচ্ছে সতীর অমুক দেহাংশ অমুক জায়গায় পড়লো, তমুক দেহাংশ অমুক জায়গায় পড়লো, এই সমস্ত বলা হচ্ছে। মোট 51টা এসে দাঁড়ালো কখন?
অন্নদামঙ্গল লিখলেন ভারতচন্দ্র রায়গুণাকর, এবং ভারতচন্দ্র রায়গুণাকর তার আগে দেবী ভাগবত। দেবী ভাগবত একটা বিখ্যাত গ্রন্থ। দেবী ভাগবতে 51টা শ্লোকে, অর্থাৎ সংস্কৃত 51টা শ্লোকে 51টা পীঠকে উল্লেখ করা হলো। হ্যাঁ, দেবী ভাগবতে। পরবর্তীকালে দেবী ভাগবত সংস্কৃত গ্রন্থ গোটা ভারতবর্ষ ছড়িয়েছে। এবার পরবর্তীকালে বাংলায় কীভাবে ছড়ালো, ওই ভরতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গলে তিনি ওই 51টা সতীপীঠের উল্লেখ করলেন। হ্যাঁ, ব্রহ্মজামলে উল্লেখ আছে। এইরকম করে আস্তে আস্তে ব্রহ্মজামলে 16টা সতীপীঠের উল্লেখ আছে। এইভাবে আস্তে আস্তে ফ্লাওয়ারিশ করেছে। করতে করতে মানুষের মনে একটা বদ্ধমূল, মানে গ্রন্থগুলোই বদ্ধমূল ধারণা সৃষ্টি করে দিয়েছে যে সতীর দেহাংশ এই জায়গায় পড়েছে। যেমন কেতুগ্রামে আমরা যে বহুলা সতীপীঠ, সেখানে বলছে দেবীর বাম বাহু পড়েছে। আচ্ছা, হ্যাঁ, সেটা ওখানে বলা হচ্ছে। আবার অট্টহাস যে সতীপীঠ, সেখানে বলছে যে সতী ঠোঁট পড়েছে, এই অট্টহাসি যে ঠোঁট, সেই ঠোঁটটা পড়েছে। হ্যাঁ, তো এরকমভাবে এক একটা জায়গায়, যেমন কালীঘাটে বলা হয় পাটা পড়েছে। হ্যাঁ, বা এরকম এক এক জায়গায় এক এক রকম বলা হয়। সেটা গ্রন্থগুলো যেমনভাবে বর্ণনা করেছে মানুষ, সেটা প্রাচীন গ্রন্থ, এখনকার দিনে তো আর নয়। তবে হ্যাঁ, এখনকার দিনেও অনেক জায়গা যেগুলো সতীপীঠ হিসাবে মানুষ বিশ্বাস করতে শুরু করছে, সেগুলো বাড়তে বাড়তে ক্রমটা 51টার জায়গায় 110, 111টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও হচ্ছে। মানে এর সর্বোপরি মানে কোনো একটা তো ঘটনা আছে যেটা আমাদের মানে বিশ্বাসের সাথে পুরোটা মিলে যায় দিয়ে পুরো, মানে তারপরে সাহিত্যিকদের লেখা দিয়ে পুরো একটা ঘটনা তৈরি হয়ে আছে। এবং সেটা তুমি আমাদের ইতিহাস বলো আর আমাদের ভগবান বা স্পিরিচুয়াল দিক দিয়ে বলো, মিলেমিশে একাকার হয়ে আছে, যেটা নিয়ে আমাদের কালচার বা সংস্কৃতি। এই সংস্কৃতি নিয়েই আমরা প্রথমে যে তোমাকে প্রশ্নটা করেছিলাম, যে আমাদের লোকসংস্কৃতি। এই লোকসংস্কৃতিতে তুমি শুধু 1 মাসের 3টে ঘটনা বর্ণনা দিয়েছো। তুমি বলেছো আমাদের বৈশাখ মাস থেকে চৈত্র মাসে আমাদের লোকসংস্কৃতির সাথে জড়িয়ে পুরো আমরা সবাই। তো তুমি যদি বৈশাখ মাস থেকে আমরা ধরি, কোন কোন বিষয় বা কোন কোন সংস্কৃতিগুলো যেগুলো প্রায় বিলুপ্ত এবং তার ভবিষ্যৎ কী হতে পারে, বা সেগুলো এখন আমরা কীভাবে সেই স্পিরিচুয়ালগুলো মানি বা সেই সংস্কৃতির সাথে আমরা অ্যাটাচ আছি, সেটা যদি একটু বর্ণনা করো। এখন ব্যাপার হচ্ছে কি, ভারতীয় যে জ্যোতির্বিজ্ঞান, সেই জ্যোতির্বিজ্ঞানের সাথে এই লোকসংস্কৃতি, মানে যেগুলো আমরা পালন করি, এগুলো প্রধানত কৃষি প্রধান এবং কৃষিজ লোকসংস্কৃতি বলা যায়। আচ্ছা, কারণ মানুষের চাষবাসটাই প্রধান জীবিকা, আর চাষবাসের সাথে সাথে তারা যেটুকু বিনোদন সময় পায় সেটাকেই তাদের সংস্কৃতি বলা হচ্ছে। সেটা কিন্তু ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সাথে একবারে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। আমরা কিন্তু কোনো রকমই তাকে বাদ দিতে পারবো না। যেমন আমাদের অনেক সংস্কৃতি আছে, যেমন হচ্ছে ভাঁজো নাচ, নষ্টচন্দ্র, এদিকে নববর্ষ, তা প্রথম থেকে শুরু করতে গেলে, তারপরে এই বৈশাখী সংক্রান্তি, তারপরে অম্বুবাচী, এই প্রত্যেকগুলো যদি ছোটো ছোটো করে বলো, মানে যারা দেখছে, আমার মনে হয় অনেকের কাছেই পুরো বিষয়টা ক্লিয়ার না। মানে ক্লিয়ার না মিনস অনেকগুলো সংস্কৃতি বা কালচার নিয়ে আমরা জানি না অনেকে। যেমন আমি আছি, যেমন চৈত্র মাসের মধ্যে 2টো বললে, ভাদু নাচ আর বনভোজন, আমি জানতামই না সিরিয়াসলি। তো সেই জায়গা দাঁড়িয়ে তুমি যদি পুরোটা ছোটো করে বিশ্লেষণ করো, হয়তো পুরোটা সবগুলো বিশ্লেষণ করা যাবে না, সময় না। হ্যাঁ, ওইটাই বিষয়, মানে পুরোটা তো করা সম্ভব না কোনোভাবেই, কারণ তাতে হয়তো আমাদের 3-4টে পডকাস্টের টাইম পেরিয়ে যাবে। আর তুমি যদি ছোট্ট করে কয়েকটা যেগুলো খুব শোনা, খুব জানা বিষয়, সেগুলো যদি 2-1টা আলোচনা করো। হ্যাঁ, সেটা আমি বলি। যেমন আমাদের অম্বুবাচী একটা সংস্কৃতি। এই অম্বুবাচীটার সময়টা কখন বলা হচ্ছে যে মৃগের বাত। মৃগের বাতটা কি? জ্যৈষ্ঠ মাসের শেষ 7 দিন আর আষাঢ় মাসের, জ্যৈষ্ঠ মাসের শেষ 8 দিন, আষাঢ় মাসের শেষ 7 দিন, এই প্রথম 7 দিন, এই 15 দিন নিয়ে মৃগের বাত। মৃগের বাত বলছে কেন? অনেকে বলে মেঘ থেকে মৃগ এসে, কথাটা মোটেও ঠিক নয়। কারণ হচ্ছে মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রে এই সময় সূর্য অবস্থান করে। আচ্ছা, এবং মৃগশিরা নক্ষত্রে সূর্যের অবস্থান ওই রাশিতে অবস্থান করছে, যার জন্য এটাকে বলা হচ্ছে মৃগশিরা থেকে মৃগ। আচ্ছা, মৃগের বাত হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই মৃগের বাতটা কি বলা হয়? যে এই সময়টাতে বৃষ্টি হবে,
অর্থাৎ অম্বুবাচী যেটা বলা হচ্ছে যে মা ধরিত্রী বসুমতী, তাকে আমরা মায়ের সাথে তুলনা করি, নারীর সাথে তুলনা করি। তাহলে সে ঋতুমতী হবে। সেই সময় ঋতুমতী হলে পরে সেই সময়টাতে হল চালনা করা নিষেধ, অর্থাৎ লাঙল সেই সময় দেওয়া যাবে না। যেই অম্বুবাচী শেষ হবে তখন বীজ বপন করতে হবে, অর্থাৎ বীজ বৌলি বপন করবে চাষিরা, এবং সেই সময় বৃষ্টি হবে। এইটার একটা বড় প্রতীক হচ্ছে একদম কামাখ্যা মন্দিরে। বলা হচ্ছে যে কামাখ্যা মন্দিরে কি না, দেবী কামাখ্যা ঋতুমতী হন। হ্যাঁ, তা সেদিন 3 দিন ওখানে বন্ধ থাকে, একটা সাদা কাপড় দিয়ে কামাখ্যার ইয়েটা ঢাকা থাকে, এবং খুললে পরে সেটা লাল হয়ে যায় রক্তের জন্য। এবার মজার কথা কি, এইটা কিন্তু কেউ বিশ্লেষণ করে দেখে না। সারা গ্রীষ্ম মাস ধরে ওই যে কামাখ্যা পর্বত, ওই পর্বতে কিন্তু প্রচুর লৌহ আকরিক রয়েছে। আচ্ছা। হ্যাঁ, যেটা ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড, এই সমস্ত আকরিকগুলো এই রোদ্দুরে কিছু কিছু মানে ধূলীকৃত হয়। সেই ধূলীকৃত লৌহ আকরিক হলেই লাল হবে। তারপরই যখন প্রথম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ওগুলো ধুয়ে আসছে, আর সেই ঝর্ণাটা কিন্তু ওই গোপন সুড়ঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ওই জলটার মধ্যে দিয়ে। আর ওই যে কাপড়টা ঢাকা থাকে সেই কাপড়টাকে ধুয়ে যায়। তো 3 দিন ধরে ধুয়ে গিয়ে ওটা লাল হয়ে যায়। ফেরিক অক্সাইড রয়েছে, ফেরাস অক্সাইড রয়েছে, ফেরিক অক্সাইড রয়েছে। আমাদের দেহেও লোহার অক্সাইড রয়েছে, যেগুলো হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে। তো সেটা লাল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে একটা প্রতীক। আবার এই সময়ে সূর্যদেব মিথুন রাশিতে অবস্থান করছে। আচ্ছা, মিথুন রাশিতে। তাহলে এই যে মিথুনটা একটা প্রতীকী ব্যাপার, যে এই সময়ে মিথুন হলো, এই সময় বীজ বপন হচ্ছে, এই সময় উর্বরা হচ্ছে জমি, এবং এই সময় বীজ বপন করলে শস্য ফসল হবে। তাহলে এই জ্যোতির্বিজ্ঞানের সাথে এটা কিন্তু মিশে রয়েছে। আর আমরা মনে করছি এটা কুসংস্কার কিন্তু মোটেও নয়। এরা কিন্তু তখনকার ঋষিরা এগুলো সমস্ত বিচার বিবেচনা করে তৈরি জ্ঞানী ছিলেন। হ্যাঁ, যার জন্য মহিলারা অম্বুবাচী পালন করেন এই সময়। হ্যাঁ, কৃষকরা অম্বুবাচী পালন করে, তারা জমিতে লাঙল দিতে যায় না। তারপরে ওই সময়ই বৃষ্টিটা হয়। হ্যাঁ, সেটাও একটা কারণ। মানে সব মিলেমিশে একাকার হয়ে আছে। আর একটা দুটো যদি বর্ণনা করো, মানে এই অম্বুবাচী যেমন একটা ভাদু গান, একদম লোকসংস্কৃতি। এখানে আমরা অম্বুবাচী দেখলাম শাস্ত্র লোকসংস্কৃতি মিশে আছে, কিন্তু আবার ভাদু গানটা সম্পূর্ণ লোকসংস্কৃতি। আচ্ছা, তার সঙ্গে কোনো এটার সম্পর্ক নাই। তো সেখানে ভাদু গান কী হচ্ছে না, পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে বেশি হয়, এদিকেও আমাদেরও হতো। এই চাষবাস শেষ হলো, আষাঢ় মাসের শেষ গেলে শ্রাবণ মাসের শেষে চাষবাস শেষ হয়ে গেছে, চাষিরা হাতে একটু সময় পেয়েছে, তারা তখন ওই ভাদু গান রচনা করে, ভাদু একজন কাল্পনিক রাজকন্যা হিসেবে তাকে নিয়ে গান রচনা করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তাদের একটা বিনোদন। সেটা একটা ভাদু গান, একটা লোকসংস্কৃতি গেল। এছাড়াও মজার কথা কি, ভাঁজো একটা কিন্তু গুরুত্বপূর্ণ লোকসংস্কৃতি। কীরকম? ইন্দ্র দ্বাদশী বলা হয়, অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিকে আশ্বিন মাসের প্রথম দিকে যে দ্বাদশী হয়, সেই দ্বাদশীতে ইন্দ্রদেবের পুজো করা হয়। কেন না, ইন্দ্রদেব হচ্ছে জলের দেবতা, সেই জলের দেবতাকে সন্তুষ্ট করা হয় শস্য ভালো হবে বলে। চাষিরা যাগযজ্ঞ করে ওই সময়ে ইন্দ্রদেবকে পুজো করে দ্বাদশীতে পুজো হলো। এইবার ওই যে যজ্ঞকুণ্ডের মাটি, সেই যজ্ঞকুণ্ডের মাটি তারা মাটি সরাই করে রেখে দেবে কুমারী মেয়েরা। এবং কুমারী মেয়েরা সেই মাটি সরাই করে সেইটা নিয়ে গিয়ে অন্ধকার জায়গায় রাখবে, এবং সেখানে যে আমাদের রবি শস্য যে বপন করা হবে, যেমন ছোলা, মসুর, তারপরে অন্যান্য সব তিল, তিসি, এইসব যে বীজ বপন করা হবে, সেই বীজ ওখানে ওরা দেবে, দিয়ে অন্ধকারে জল দেওয়া হবে। সূর্যের আলো আসবে না। তো অন্ধকারে দিলে কি হবে, সূর্যের আলো না পেলে ক্লোরোফর্ম তৈরি হচ্ছে না। হ্যাঁ, এবং ওখানে হচ্ছে না, ফটোসিনথেসিস হচ্ছে না। বীজের মধ্যে যেটুকু খাদ্য আছে, সেই খাদ্য দিয়ে গাছটা যতটা বড় হয় ততটা বড় হবে। আচ্ছা, তাহলে যার বীজ যত বেশি পুষ্ট, তার গাছ তত বড় হচ্ছে। অর্থাৎ এই ভাঁজোতে যে শস্য পাতা, ওকে বলে
শস্য পাতা, চলতি কথাই বলে শোষ পাতা। এই শোষ অন্ধকারে পাতা হচ্ছে, 7 দিন পরে ওই শোষ নিয়ে ভাঁজো দেবীর কাছে সামনে নামিয়ে তারা নাচ করবে। আচ্ছা। বাচ্চা মেয়েরা প্রথম নাচবে, তারপরে যুবতী মেয়েরা নাচবে, তারপরে অন্ধকার হয়ে গেলে তখন বয়স্ক মহিলারা নাচবে, বিবাহিত মহিলারা নাচবে। তারপর ওখানে সব কিছু ছড়া টড়া বলা হয়, ঢোল বাজানো হয়, কিছু অশ্লীল গ্রাম্য ছড়াও আছে, হ্যাঁ, সেসব ছড়াগুলো বলা হবে এবং তারা নাচবে। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে তারা যে রবি শস্য বপন করবে কার্তিক মাসে, তার আগে শস্যটা কার কত ভালো শস্য সেটা কিন্তু এখানে পরীক্ষা হয়ে যাচ্ছে। কারণ যত ভালো জার্মিনেশন হচ্ছে, গাছের অন্ধকারে ফটোসিনথেসিস না করে বীজ থেকে পুষ্টি নিয়ে গাছ যতটা বড় হচ্ছে তার শস্যটা তত ভালো। তাহলে এবার কাদের শস্য ভালো সেই তার কাছ থেকে বীজ নিয়ে গিয়ে পোতা হবে। এখনকার দিনে তো যেমন বীজ আমরা বাজার থেকে কিনতে পাই, মাল্টিন্যাশনাল কোম্পানি বীজ তৈরি করছে, সেসব তো ছিল না। তখন চাষিরা এই প্রক্রিয়ায় কিন্তু বীজটা সংগ্রহ করত। এটা বীজ সংগ্রহ করার, সংরক্ষণ করার একটা পদ্ধতি। এটা ভাঁজো নাচ খুব গুরুত্বপূর্ণ নাচ। আবার ওই দিনই একটা রয়েছে যেটাকে বলা হচ্ছে যে নষ্টচন্দ্র। নষ্টচন্দ্র একটা লোকসংস্কৃতি। সেদিনে কি আমাদের ভারী মজার একটা ব্যাপার, নষ্টচন্দ্র মানে হচ্ছে যে চাঁদ আর তারা নক্ষত্র, তারা হচ্ছে আমাদের একটা নক্ষত্র, যে নক্ষত্র বহু দূরে রয়েছে। তো ওই নক্ষত্রটা আর চাঁদটা আর পৃথিবী এই সময়টা এক সরলরেখায় আসবে। আচ্ছা। অর্থাৎ পৃথিবী থেকে মনে হবে যে তারা নক্ষত্র চাঁদের কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, তো তখন বলা হচ্ছে যে চাঁদ নাকি তার গুরুপত্নী তারাকে হরণ করে নিয়ে এসেছে। একটা লোকগল্প তৈরি করে নেওয়া হলো। হ্যাঁ, লোকগল্প তৈরি করে নেওয়া হলো। কারণ চাঁদের 28টা স্ত্রী, হ্যাঁ, 27টা স্ত্রী, 27টা নক্ষত্র, এক একটা নক্ষত্রে চাঁদ উদয় হচ্ছে, সারা বছরে 27টা নক্ষত্রের সাথে সে উদয় হচ্ছে। তাহলে 27টা স্ত্রী অর্থাৎ 27টা নক্ষত্রের সঙ্গে এক একটা নক্ষত্রের সঙ্গে এক একটা সময় উদয় হচ্ছে। তাহলে তাকে তো স্ত্রীর কল্পনা করা হচ্ছে, লোকগল্পের সাথে মিশে যাচ্ছে, শাস্ত্রীয় গল্পের সাথে মিশে যাচ্ছে। মানে জ্যোতির্বিজ্ঞানটাকে শাস্ত্রের গল্পের সাথে মেশানো হচ্ছে। এবার তারা নক্ষত্রটা যখন এই চাঁদের কাছাকাছি ওই সময়টায় চলে আসছে, তখন বলছে চাঁদ তার গুরু পত্নীকে হরণ করে নিয়ে এসেছে। এটা হচ্ছে নষ্টচন্দ্র। তো সেই গুরুপত্নীকে হরণ করার পরে তার দোষ স্খলন করার জন্য নানান রকম প্রায়শ্চিত্ত করা হয়েছিল। তাহলে চাঁদ এত বড় অপরাধ করেও সে মানে তার কলঙ্ক হলো, কিন্তু সে খুব একটা শাস্তি তার বিশেষ কিছু হয়নি। সেই জন্য আমাদের এখানে একটা লোকসংস্কৃতি কি, যে ওই নষ্টচন্দ্রের দিন রাতের বেলা ছোটোখাটো চুরিচামারি করলে এমন কিছু পাব না। হ্যাঁ, অতএব কার বাড়িতে বেগুন হয়েছে, কার বাড়িতে কলা হয়েছে, কার বাড়িতে মূলো হয়েছে, রাতের বেলায় সব চুরি করে নিয়ে এসো। আবার চুরি করে নিয়ে এসে কী করবে, প্রত্যেকে বাড়ির সামনে দরজায় এর বাড়িতে কলা চুরি করেছে তো তার বাড়িতে দুটো পেয়ারা নামিয়ে দিয়ে এলো, তো এই দরজার সামনে নামিয়ে দিয়ে আসলো। মানে গোটা গ্রামটাই কিন্তু চুরিচামারিতে মেতে ওঠে। মানে ছোটোখাটো চুরি যেন কোনো ব্যাপার নয়। তা এইরকম একটা মজাদার একটা লোকসংস্কৃতি, একে বলা হয় নষ্টচন্দ্রের রাত্রি। নষ্টচন্দ্রের রাত্রিতে নাকি ছোটোখাটো চুরিচামারি করলে পাপ হয় না, কারণ চাঁদ অত বড় গুরুপত্নী হরণ করে সে ছাড় পেয়ে গেল, আমরা ছোটোখাটো চুরি করলে আর কি হবে। মানে এই যে কালচারগুলো, এগুলো তোমার মানে দীর্ঘ মানে আমাদের মানে প্রাচীন কাল থেকে হয়ে আসছে। এখন সায়েন্স যত বেড়েছে এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায় প্রায়। মানে হয়তো অনেক প্রোগ্রাম, অনেক কালচার এখন হয়ই না, অনেক সায়েন্স এখন আর সেই রিপিটেডই হয় না, কিছু কিছু ছাড়া। তো সেই জায়গা দাঁড়িয়ে কী মনে হয় তোমার, আগামী দিনে কি এর মুভমেন্ট ঘুরতে পারে নাকি প্রগতির সাথে এগিয়ে যাবে? না, প্রগতির সাথে মানুষ এগোতে বাধ্য, তবে এগুলো গ্রামীণ সংস্কৃতি হিসাবে কিছু কিছু হয়তো থেকেও যেতে পারে। আর যদি না থাকে, আমরা তো সেই জন্যই সেইটাই চেষ্টা করছি যে অন্তত লিখিতভাবে ইতিহাসগুলো থাকুক। কারণ প্রাচীন অতীতকে তো আমরা ইতিহাস থেকে জানতে পারি। তাহলে আমরা কি করছি, সেই লোকসংস্কৃতিগুলো যেগুলো হয়তো ভবিষ্যতে হারিয়ে যাবে বা অলরেডি হারিয়ে গেছে, সেগুলোকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করে রাখাটা খুব জরুরি কাজ, যেটা প্রাচীনকাল থেকে যেটা আমরা করে যাচ্ছি। কেন না, এর তো একটা, আমরা মানুষ যদি ইতিহাস না জানি তাহলে আমরা অস্তিত্ব বিপন্ন হবে। তাহলে আমাদের ইতিহাসগুলোকে কিন্তু
রক্ষা করতে হবে। সেই জন্যই আমরা এই লোক সংস্কৃতির বিষয়গুলো লিপিবদ্ধ করে যাই। এরকম অনেক লোক সংস্কৃতি আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা মজার কাজ আমরা করি। হ্যাঁ, এই তোমাদের এই মানে মানে তোমাদের এই প্রচেষ্টার জন্যই হয়তো আমরা পুরনো দিনগুলো জানতে পারি। এই লোকসংস্কৃতি বলো বা এই যে জ্ঞান দাসের জীবনীকে বলো, ওনার সম্পর্কে তো মানে মানুষ জানেই না। তোমরা যারা লেখো তাদের লেখার মাধ্যমে আমরা জানতে পারি। এই 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 জানার আগামী জানার তথ্য কে আছে, মানে তুমি কাকে নতুন করে প্রকাশ করছো? আমি যেটা এখন কাজ করছি সেটা হচ্ছে চণ্ডীদাসকে নিয়ে। চণ্ডীদাস একজন ওয়েল নোন বৈষ্ণব কবি, সবাই জানে। তার জীবনীও মোটামুটি একটা জীবনীর খণ্ডাংশ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে পড়ানো হয় এবং সেটা মান্যতা দিয়েছে সার্বজনীনভাবে। আচ্ছা, কিন্তু মজার কথা হচ্ছে কি, চণ্ডীদাসকে নিয়ে প্রচুর গবেষণা করেছেন, যাদের নাম বললি আমি: ডক্টর নিহারঞ্জন রায়, দীনেশচন্দ্র সেন, বসন্তরঞ্জন বিদ্যাবল্লভ, তারপর আরও সব মহা ব্যক্তি রয়েছেন যারা চণ্ডীদাসের এই সমস্ত খণ্ডিত জীবনী নিয়ে তারা প্রথম দিকে প্রচুর বিতর্ক ছিল চণ্ডীদাস কজন। এখন বিতর্কটা মোটামুটি একটা সমাধানের মীমাংসার জায়গায় এসে গেছে। যে চণ্ডীদাস দ্বিজ চণ্ডীদাস, যিনি সর্বোৎকৃষ্ট পদ রচনা করেছেন, যার পদ শুনে চৈতন্যদেব বিমোহিত হয়ে যেতেন, সেই চণ্ডীদাস হচ্ছেন নানুরের চণ্ডীদাস। আচ্ছা, সেই চণ্ডীদাসকে নিয়ে এইসব বড় বড় লোকেরা কিন্তু কাজ করেছেন। আচ্ছা, এছাড়াও বেশ কিছু আঞ্চলিক গবেষক যারা কাজ করে গেছেন, তাদের গবেষণাগুলো আঞ্চলিক স্তরেই সীমাবদ্ধ রয়ে গেছে। যেমন নীলরতন মুখোপাধ্যায়, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, রামশম্ভু গঙ্গোপাধ্যায়, রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, জিতেন মিত্র, গণপতি ভট্টাচার্য, আমাদের আরও বেশ কিছু মানুষ রয়েছেন যাদের প্রচুর তথ্য এরা সংগ্রহ করেছেন, কিন্তু আঞ্চলিক স্তরে সেগুলো সীমাবদ্ধ রয়েছে, সেইভাবে মানে জাতীয় স্তরে প্রকাশ পায়নি। আমি কি করছি, যে ইতিহাসটা মান্যতা পেয়েছে তার সঙ্গে এই যে নতুন গবেষকদের, নতুন এনারা নন, এনারা আমার সঙ্গে বেশ কয়েকজনের যথেষ্ট পরিচয় ছিল, তারা এখন প্রয়াত হয়েছেন। আর আমার আগেও যারা ছিলেন তাদের কাছ থেকেও আমরা সমস্ত গ্রন্থগুলো জোগাড় করেছি। এগুলো এক জায়গায় একটা সংশ্লেষ করে একটা পূর্ণাঙ্গ জীবনী তৈরি করার চেষ্টা করছি। সেটা কি, চণ্ডীদাসকে আমরা মোটামুটি জানি নানুরে তার কর্মক্ষেত্র, জন্ম কিন্তু নানুরে নয়। মজার কথা, জন্ম হচ্ছে কেতুগ্রামে। এইটা কিন্তু নতুন তথ্য বের করেছেন কারা? আমাদের রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, রামশম্ভু গঙ্গোপাধ্যায়, জিতেন মিত্র, এরা কিন্তু এই তথ্যগুলো বের করেছেন। হ্যাঁ, তো সেই যে তথ্যগুলো বের করেছেন আমি সেইগুলো সমস্ত হাতে পেয়েছি, ওদের কাছ থেকেই পেয়েছি। আয়ুব হোসেন আছেন আমাদের কাটোয়ার, তিনিও এসব ব্যাপারে যুক্ত ছিলেন। বিশেষত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় যখন কেতুগ্রামে ক্ষেত্র সমীক্ষা করতে যান তখন আয়ুব হোসেন তার সঙ্গে ছিলেন। তো যাই হোক, চণ্ডীদাসের জন্মস্থান যেমন কেতুগ্রাম, তেমনি রামী যে চণ্ডীদাসের প্রণয়িনী, তার জন্মস্থানও কিন্তু কেতুগ্রাম। আচ্ছা, আমরা সবাই জানি রামী ধোপানি, আমাদের গানও আছে নিয়ে, ধোপার মেয়ের পা ধুয়ে খেলে। তো আসলে কিন্তু রামী ধোপার মেয়ে নয়। রামী হচ্ছে ওই কেতুগ্রামের যে রাজবংশ, ত্রিশূলী রাজবংশ যাকে আমরা বলি তিলি, সেই রাজবংশের শরিকের কন্যা। আচ্ছা, হ্যাঁ, তো সে অল্প বয়সে বিধবা হয়েছিল এবং বিধবা হওয়ার জন্য তাকে ওই বিশালাক্ষী দেবীর মন্দিরে বিশালাক্ষী দেবীর কাপড় চোপড় রঙানো, পরিষ্কার করা, এই সমস্ত ফুল তোলা, এই সব কাজে তাকে নিয়োগ করা হয়েছিল। আর এই সব কাজে নিয়োগ করার জন্য, যেহেতু দেবীর কাপড় চোপড় কাচে, রং করে, সেই জন্য সে রঞ্জনকারিণী অর্থাৎ রজকিনী। রজকিনী থেকে তাকে পরবর্তীকালে চলতি কথায় ধোপার মেয়ে মনে করা হচ্ছে। আর চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে, অটোমেটিক একটা বর্ণ বৈষম্য রয়েছে যদিও, তবে ধোপার মেয়ে কিন্তু নয়। এবার চণ্ডীদাস এবং রজকিনীর প্রেম যখন প্রকাশিত হলো তখন সমাজপতিরা তাদেরকে রাজার কাছে অভিযোগ জানালো যে এইরকম অবৈধ প্রেমকে প্রশ্রয় দেওয়া যাবে না, ওদেরকে তাড়িয়ে দাও। তা ওদেরকে যখন তাড়িয়ে দেওয়া হলো, ওরা
ওখান থেকে গিয়ে নানুরে আশ্রয় পেল। আচ্ছা। আর নানুরে আশ্রয় পেল তার কারণ হচ্ছে কি, নানুরের রাজা কিঙ্কিনি বলে রাজা, সে কি করেছিল, কেতুগ্রামের রাজাদেরকে আক্রমণ করেছিল এবং আচ্ছা। কেতুগ্রামের রাজকুলদেবী বিশালাক্ষীকে তারা জোর করে তুলে নিয়ে গিয়ে কেতুগ্রামে এই নানুরে স্থাপন করে। আচ্ছা। আর এরাও দুজনে গিয়ে নানুরে হাজির হয়, দিয়ে সেই চণ্ডীদাস বিশালাক্ষী পূজারী এবং রামি ওখানেও সেই একই কাজ, সেখানে তাদের কর্মক্ষেত্র। আচ্ছা। সেই কর্মক্ষেত্রটুকু নিয়ে চণ্ডীদাসের নানুরের কর্মক্ষেত্রটুকু ইতিহাস মান্যতা দিয়েছে আমাদের রামী চণ্ডীদাস যে গীতিনাট্য, যেটা মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গীতিনাট্য, যেটা সেটাও কিন্তু ওইটুকু জায়গার উপরে। আচ্ছা। এই প্রথম দিকের ইতিহাস তার মধ্যে নেই। আচ্ছা। আবার চণ্ডীদাসের পরবর্তী ইতিহাস হচ্ছে কি, যে ওখানে কীর্ণাহাট যে গ্রাম, তখন ওটা একটা জনপদ ছিল, সেখানে কিলগির খাঁ বলে একজন শাসক ছিল। আচ্ছা। তার আবার দুজন হিন্দু রানী ছিল। সে কি করতো, ওই দুজন রানী চণ্ডীদাসকে ডেকে নিয়ে গিয়ে গোপনে অন্দরমহলে চণ্ডীদাসের গান টান শুনতো। আচ্ছা। এবং সেটা কিলগির খাঁ জানতো না। পরবর্তীকালে যখন ওইটা প্রকাশ হয়ে পড়ে, তখন সেই কিলগির খাঁ চণ্ডীদাসকে হাতির পিঠে মানে বেঁধে তাকে মারতে মারতে মেরে ফেলে এবং কীর্ণাহারেই মারা তার সমাধি আছে। আচ্ছা। নানুরে কিন্তু চণ্ডীদাসের সমাধি নেই, কীর্ণাহারের চণ্ডীদাসের সমাধি আছে। এই অংশটুকুও কিন্তু ওই পুরনো গ্রন্থেতে সেভাবে উল্লেখ নেই। কারা এইগুলো উল্লেখ করছেন নীলরতন মুখোপাধ্যায়, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, রামশম্ভু গঙ্গোপাধ্যায়, রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, জিতেন মিত্তির, এই সমস্ত গবেষকরা, বিখ্যাত গবেষকেরা কিন্তু আঞ্চলিক ইতিহাসের এক একজন মানে মহিরুও বলা যায়। তা এনারা যে তথ্যগুলো জোগাড় করেছেন, সেই গ্রন্থগুলো আমি জোগাড় করতে পেরেছি, টোটাল ইতিহাসটা আমি পাচ্ছি, হ্যাঁ, এবং সাল তারিখ পর্যন্ত, বাহ, যেটা আমি এক জায়গায় অ্যাসেম্বল করে চণ্ডীদাসের পূর্ণাঙ্গ জীবনী একটা তৈরি করার চেষ্টা করছি। বাহ, তোমার নতুন বইয়ের জন্য আগাম শুভেচ্ছা। আর তোমার সাথে কথা বলতে গেলে আরও কয়েকটা পডকাস্ট দরকার হবে আমাদের, কারণ লোকসংস্কৃতি নিয়ে মাত্র আমরা কয়েকটাই করলাম। অবশ্যই লোকসংস্কৃতি নিয়ে আমরা একটা আলাদা পডকাস্ট করব, যেখানে তুমি আবার আসবে। আজকে তুমি যে তথ্য দিলে, আমার মনে হয় অনেক মানুষ যারা অনেক কিছুই জানতেন না, লোকসংস্কৃতি বলো বা সতীপীঠের সম্পর্কে বলো বা তোমার বা জ্ঞানদাস সম্পর্কে বলো, তারা অনেক কিছু জানতে পেরেছে। আর না, এছাড়াও আর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কাটোয়া মহকুমার এই সমস্ত প্রাচীন সাহিত্যিক যারা, যেমন আমরা চণ্ডীদাস, জ্ঞানদাস, এছাড়াও লোচন দাস আছেন, কৃষ্ণদাস কবিরাজ আছেন, কাশিরাম দাস আছেন, এই সমস্ত মানুষদেরকেও আমাদের হাইলাইট করা উচিত। অবধূত আছেন, হ্যাঁ, এটাও আমাদের সম্পদ, এরা আমাদের কাটোয়া মহকুমার সম্পদ। সম্পদ, কারণ কালিদাস রায়, কুমুদরঞ্জনকে সবাই চেনে, এদেরকেও সেভাবে চেনে না সেভাবে। অবশ্যই এটা নিয়ে আমরা আরও একটা করব, মানে আমাদের এই মফস্বলের আশেপাশে যারা সাহিত্যিক বা যে সম্পদ ছিল বা ইতিহাসের পাতা আজও আছে, তাদের নিয়ে অবশ্যই আমরা আবারও তোমার সাথে একবার বসবো, সঙ্গে লোকসংস্কৃতি থাকবে। আজকের জন্য কাকু তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো তুমি।